হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বাংলা ডিফেন্স একাডেমি। আমি ঐশ্বর্য বিশ্বাস। আজকে আমরা আলোচনা করব ভারতীয় সংবিধান থেকে। এর আগে আমরা বেশ কিছু ক্লাস কিন্তু করেছিলাম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সম্পর্কে। তো এর আগের ক্লাসে আমরা করেছিলাম গুরুত্বপূর্ণ ধারা সম্পর্কে। সেই ভিডিওটি তোমরা যারা দেখোনি, অবশ্যই এই ভিডিওর শেষে তার লিঙ্ক দেওয়া থাকবে, কিংবা চ্যানেলের প্লেলিস্টে গিয়েও কিন্তু তোমরা সেই ভিডিওটি দেখে নিতে পারো। কারণ আমরা সেই টপিকগুলোকেই করাচ্ছি যেগুলো থেকে খুব বেশি সংখ্যক প্রশ্ন কিন্তু এসএসসি জিডিতে আসছে, সেই প্রশ্নগুলোই করানো হচ্ছে। তো এটাও খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। এই ক্লাসে কিন্তু আমরা আলোচনা করব গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী, অর্থাৎ ইম্পর্টেন্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টগুলো। তো তোমরা ভিডিওটি গুরুত্বপূর্ণভাবে দেখবে। আর তো চলো শুরু করা যাক। তো রুটিনটা দেখো, রুটিনটা আজকে আরেকবার বলে দিচ্ছি তোমাদের। দেখো, রবিবার করে সকালে কিন্তু হিন্দি রয়েছে, সন্ধ্যায় রয়েছে অঙ্ক, সোমবার সকালে রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স, আর সন্ধ্যায় রয়েছে ইতিহাস। মঙ্গলবার দিন দেখো রিজনিং রয়েছে সকাল 9টায়, আর সন্ধ্যে 7টায় কিন্তু অর্থনীতি। বুধবার করে স্ট্যাটিক জিকে সকাল 9টায়, আর সন্ধ্যে 7টায় অঙ্ক। এরপরে বৃহস্পতিবার জিকে এমসিকিউ রয়েছে ইতিহাস আর ভূগোলের উপর, আর সন্ধ্যায় কিন্তু হিন্দি রয়েছে। আর আজ শুক্রবার সন্ধ্যায় পলিটি ক্লাস চলছে, তাই তো। আর ভূগোল শনিবার দিন ভূগোল সকাল 9টায়, সন্ধ্যে 7টায় কিন্তু রিজনিং। তো এই হলো রুটিনটা। প্রত্যেকদিন তোমাদের রুটিনটা বারবার বলে দেওয়ার একটাই কারণ, যাতে তোমরা এই রুটিন অনুযায়ী ক্লাসগুলি করতে পারো, ঠিক আছে। আর তোমরা যারা এখনো আমাদের www.5erpathshala.com এই ওয়েবসাইটে এসএসসি জিডি 2025 এর জন্য যে আমরা মক টেস্ট নিচ্ছি সেটা যদি দিয়ে না থাকো, তাহলে অবশ্যই আগামী রবিবার থেকে কিন্তু তোমরা অবশ্যই সেটা অ্যাটেন্ড করবে। সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত তোমরা কিন্তু মক টেস্ট দিতে পারবে। আর সেই মক টেস্টের রেজাল্ট কিন্তু প্রকাশিত হবে আগামী সোমবার ঠিক সকাল 10টার দিকে। তো অবশ্যই মক টেস্ট দাও আর নিজেকে যাচাই করো। তো আজকের ক্লাসটি শুরু করা যাক। দেখো, সংবিধান সংশোধনী কি? আচ্ছা, সংশোধন মানে বলতে পারো যেটা আগে ছিল জাস্ট সেটাকে নতুন করে কিছু শব্দ পরিবর্তন করা, কিছু নতুন নিয়ম কানুন নিয়ে আসা, জাস্ট ছিল সেটাকে আপডেট করা, মডিফাই করা, তাই তো, সেটাই সংশোধন। দেখো কি বলা রয়েছে। ভারতীয় সংবিধান অনুভব করেছিলেন যে এটি জনগণের আকাঙ্ক্ষা এবং সমাজের পরিবর্তনের সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। দেখো কি বলেছে, সমাজের পরিবর্তনের সাথে সাথে। আচ্ছা, একবারেই তো আর সমাজের পরিবর্তন হয়ে যায় না, আস্তে আস্তে দিন যাবে, তারপর সমাজের পরিবর্তন হচ্ছে। সেহেতু এভাবে বলা রয়েছে কিন্তু সমাজের পরিবর্তনের সাথে সাথে সঙ্গতিপূর্ণ হতে হবে। তারা এটাকে পবিত্র, স্থির ও অপরিবর্তনীয় আইন হিসেবে দেখেনি, ঠিক আছে। পবিত্র, স্থির হিসেবে কিন্তু দেখেনি, হ্যাঁ। অপরিবর্তনীয়, যেটাকে কখনো পরিবর্তন করাই যাবে না, এভাবে কিন্তু দেখেনি। সুতরাং তারা সময়ে পরিবর্তনগুলি অন্তর্ভুক্ত করার বিধান করেছে। অর্থাৎ যে পরিবর্তনগুলো থাকবে সেই পরিবর্তনগুলি সময়ের সাথে সাথে কিন্তু পরিবর্তন হতে থাকবে। এইসব পরিবর্তনকে বলা হয় সংবিধান সংশোধনী। এক কথায় বলা যেতেই পারে সময়ের সাথে সাথে যে পরিবর্তনগুলো লিপিবদ্ধ করা হয় ভারতীয় সংবিধানকে, সেটাই সংবিধান সংশোধনী। দেখো, ভারতের সংবিধান গৃহীত হয়েছিল কবে? 1949 সালের 26শে নভেম্বর। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা আমরা আগেও পড়েছিলাম, তাই না। এরপর ভারতের সংবিধান কার্যকরী হয় 1950 সালের 26শে জানুয়ারি। প্রথম সংশোধনী হয় কিন্তু 1951 সালে। এবার সেই 1951 সালের যে প্রথম সংশোধনী, সেই সম্পর্কে তো অবশ্যই পড়বো। তার আগে দেখো একটা ওয়ান লাইনারে কি বলা রয়েছে। 2023 সালের সেপ্টেম্বর পর্যন্ত ভারতীয় সংবিধানে 106টি সংশোধনী কিন্তু আইন রয়েছে। অর্থাৎ 2023 সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত, এখন পর্যন্ত, এই যে 1951 সালের পর থেকে 106টা সংবিধান সংশোধনী হয়েছে। সেই 106টাই পড়া একটু অসম্ভব না, মেনলি পড়া একটু চাপের, তাই না। তো সবগুলো তো একরকম ইম্পর্টেন্ট না। তো এই 106টার মধ্যে যেগুলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট, সেগুলোই কিন্তু আজকে আমরা আলোচনা করব। তো চলো দেখে নেই প্রথম সংবিধান সংশোধনী বা প্রথম সংশোধনী। দেখো 1951 সাল। দেখো কি বলেছে, সংবিধানে নবম তপশিল যোগ করা হয়েছিল। অষ্টম তপশিলের পরে নবম তপশিল কিন্তু এই প্রথম সংশোধনী 1951 সালে কিন্তু যুক্ত করা হয়েছে।
সামাজিক এবং শিক্ষাগত দিক দিয়ে অনগ্রসর শ্রেণীসমূহের জন্য বিশেষ ব্যবস্থা অবলম্বনের ক্ষমতা সরকারকে দেওয়া হয়েছে। অর্থাৎ দেখো এখানে বলা রয়েছে সামাজিক এবং শিক্ষাগত দিক দিয়ে যারা পিছিয়ে আছে, ঠিক আছে, বা অনগ্রসর যে শ্রেণীর লোকজন যারা রয়েছে তাদের জন্য সরকারকে একটা বিশেষ ব্যবস্থা নেওয়ার কিন্তু বিধি এখানে বলা রয়েছে। এরপর নাগরিকের অন্যতম মৌলিক অধিকার মত প্রকাশের স্বাধীনতাকে 3টি শর্ত সাপেক্ষে সীমাবদ্ধতা দ্বারা নতুন করে সংজ্ঞায়িত করা হয়েছে। অর্থাৎ মত প্রকাশের যে স্বাধীনতা ছিল সেটাকে একটা নতুন 3টা শর্ত আবার তার মধ্যে সংযোজিত হয়েছে এবং কি তারপরে সেটা নতুন করে কিন্তু তার সংজ্ঞাও দেওয়া রয়েছে। এরপরে প্রথমটার পরে দ্বিতীয়টা খুব একটা ইম্পর্টেন্ট নেই, দেখো তৃতীয় সংশোধনী 1954। সপ্তম তফসিল সংশোধনের মাধ্যমে রাজ্য, কেন্দ্র, যুগ্ম তালিকা সংশোধন করা হয়। রাজ্য তালিকা যার মধ্যে কিনা শুধুমাত্র রাজ্যের বিষয়বস্তুগুলো তার মধ্যে লিপিবদ্ধ থাকবে, কেন্দ্র তালিকা তার মধ্যে কেন্দ্রের বিষয়বস্তু লিপিবদ্ধ থাকবে, আর রয়েছে কি যুগ্ম তালিকা। এই যে যুগ্ম তালিকা, এই যুগ্ম তালিকার মধ্যে রাজ্য প্লাস কেন্দ্র দুজনই যে বিধি বা নিয়ম কানুন তা কিন্তু লিপিবদ্ধ থাকবে। এটাও সংশোধন করা হয় তৃতীয় সংশোধনীর মাধ্যমে। এবার এখান থেকে কিরকম টাইপের প্রশ্ন আসতে পারে, দেখো যদি বলা হলো সংবিধানে নবম তফসিল যোগ করা হয়েছিল কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে? অবশ্যই প্রথম সংবিধান সংশোধনীর মাধ্যমে, তাই তো? আর এই কোশ্চেনটাকেই যদি বলা হলো যে প্রথম সংবিধান সংশোধনীর মাধ্যমে নবম তফসিল যোগ করা হয়েছিল, এটি কত সালে হয়েছিল, তাহলে হয়ে যাবে কি অবশ্যই 1951 সালে হয়ে যাবে। প্রশ্নগুলো এভাবে আসতে পারে। দেখো সপ্তম সংশোধনী 1956, ভাষার উপর নির্ভর করে রাজ্যগুলির পুনর্গঠনের প্রয়োজনীয়তার কথা বলা হয়। অর্থাৎ ভাষার ভিত্তিতে কিন্তু রাজ্য তৈরি করার কথা কিন্তু এখানে বলা হয়েছে। আচ্ছা তোমরা কমেন্টস করে জানাও তো ভাষার ভিত্তিতে কোন রাজ্য প্রথম গঠিত হয়েছিল, এটা অবশ্যই কমেন্টসে কিন্তু জানাবো, ঠিক আছে? এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। নেক্সট দেখো অষ্টম বা 8তম সংশোধনী 1959, লোকসভা ও বিধানসভাগুলিতে তপশিলি জাতি অর্থাৎ এসসি, তপশিলি উপজাতি অর্থাৎ এসটি এবং অ্যাংলো ইন্ডিয়ান সম্প্রদায়ভুক্তদের জন্য আসন সংরক্ষণের মেয়াদ 1960 সাল থেকে বৃদ্ধি করে 1970 সাল পর্যন্ত করা হচ্ছিল। অর্থাৎ এই যে লোকসভা আর বিধানসভায় যে সদস্যরা নির্বাচিত হচ্ছেন তাদের জন্য যে আসন সংখ্যাটা সেটা 1960 সাল থেকে বাড়িয়ে কিন্তু 1970 সাল অর্থাৎ 10 বছর কিন্তু সেটাকে বৃদ্ধি করা হলো। কাদের জন্য? এসসি এসটি আর অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য, ঠিক আছে? এরপর দেখো দশম সংশোধনী 1961, পর্তুগিজ অধিকৃত দাদরা ও নগর হাভেলিকে ভারতের অন্তর্ভুক্ত করে কেন্দ্রশাসিত অঞ্চলের মর্যাদা দেওয়া হয়। অর্থাৎ দাদরা আর নগর হাভেলি তাহলে মেইনলি পর্তুগিজদের দখলে ছিল, তাদেরকে কি করা হলো? তাদেরকে ভারতের অন্তর্ভুক্ত করা হলো। অন্তর্ভুক্ত করার মাধ্যমে কিন্তু তাদেরকে রাজ্যের স্বীকৃতি না দিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলের স্বীকৃতি কিন্তু দেওয়া হলো এই 10তম সংবিধান সংশোধনীতে। 15তম সংশোধনী দেখো 1963 সালে যেটা হয়েছিল, হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স 60 থেকে 62 বছর করা হলো। অর্থাৎ এই যে 15তম সংশোধনী 1963 সালের আগে হাইকোর্টের যে বিচারপতি ছিলেন তাদের কিন্তু অবসর গ্রহণের বয়স ছিল কত? 60 বছর। কিন্তু এই 15তম সংশোধনীর পর থেকে 1963 সালের পর থেকে হাইকোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো কত? 62 বছর, তাই তো? নেক্সট দেখো 21তম সংশোধনী 1967, সংবিধানের 8ম তফসিলে সিন্ধি ভাষাকে অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ সিন্ধু ভাষাটাকে কিন্তু এই সংবিধানে যুক্ত করা হয়েছিল 21তম সংবিধান সংশোধনীর মাধ্যমে 1967 সালে। নেক্সট দেখো 31তম সংশোধনী 1973, লোকসভায় নির্বাচিত প্রার্থীর সংখ্যা 525 থেকে 545 পর্যন্ত বর্ধিত করা হয়। অর্থাৎ এই যে 31তম সংশোধনী 1973 তার আগে বা সেই পর্যন্ত কিন্তু লোকসভার সদস্য সংখ্যা ছিল বা সর্বোচ্চ হওয়ার ক্ষমতা ছিল 525 জন। কিন্তু এই যে 31তম সংবিধান সংশোধনী 1973 এর পরের থেকে কিন্তু সেই 525টাকে কিন্তু করে দেওয়া হয় কত? 545 জনে বাড়িয়ে দেওয়া হয়। এরপর 36তম সংশোধনী 1975, সিকিমের ভারতের পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়। অর্থাৎ সিকিমকে ভারতের পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হয়, ঠিক আছে? তাহলে আমরা এখান থেকে প্রশ্ন আসতেই পারে এরকম করে যে সিকিম কত সালে ভারতের সঙ্গে যুক্ত হয়?
তাহলে অ্যান্সার কি হবে 1975 সালে। বা এরকম হতে পারে যে সিকিম কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে ভারতের সাথে যুক্ত হয়, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে 36তম সংবিধান সংশোধনী, তাই তো। দেখো এরপরে 38তম সংশোধনী 1975। রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারে এবং অর্ডিন্যান্স জারি করতে পারে। রাষ্ট্রপতি, গভর্নর ও কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক প্রধান যদি অর্ডিন্যান্স জারি করে তাহলে কেউ তাদের বিপক্ষে আদালতে চ্যালেঞ্জ করতে পারবেন না। এটা বলা রয়েছে কততে 38তম সংশোধনী 1975 সালে। কে কে রয়েছে? রাষ্ট্রপতি, গভর্নর আর কেন্দ্রশাসিত অঞ্চলের প্রশাসনিক প্রধান অর্থাৎ লেফটেন্যান্ট। তারা যদি কোনো একটা অর্ডিন্যান্স জারি করে সেটার উপর দিয়ে কিন্তু কেউ আর কথা বলতে পারবে না বা তার বিপক্ষে কিন্তু যেতে পারবে না, ঠিক আছে। 41তম সংশোধনী 1976। দেখ, রাজ্য রাষ্ট্রকৃতকের চেয়ারম্যান ও সদস্যদের অবসর গ্রহণের বয়স 60 থেকে 62 বছর কিন্তু করা হয়। এটাতেও আগেরটাতে যখন আমরা দেখলাম যে হাইকোর্টের বিচারপতিদের বয়স 60 থেকে 62 করা হয়, ঠিক তেমনি 41তম সংবিধান সংশোধনীর মাধ্যমে রাজ্য রাষ্ট্রকৃতকের চেয়ারম্যান ও সদস্যদের কিন্তু অবসর গ্রহণের বয়সটাও এই 60 থেকে 62 বছর কিন্তু করা হয়। নেক্সট দেখো 42তম সংশোধনী 1976। মৌলিক অধিকারের চেয়ে নির্দেশনামূলক নীতির প্রাধান্য বেশি দেওয়া হয়, অর্থাৎ আমাদের যে মৌলিক অধিকারগুলি ছিল তার থেকেও নির্দেশনামূলক নীতি অর্থাৎ ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, তাদেরকে কিন্তু গুরুত্ব বেশি দেওয়া হয়েছে, ঠিক আছে। পার্লামেন্টকে মুখ্যতা প্রদান করা হয় এবং ইহাতে 10টি মৌলিক কর্তব্যের সংযোজন হয়, অর্থাৎ এর মধ্যে কিন্তু 10টি মৌলিক কর্তব্যে সংযোজিত হয়, যেটা কোথায় 51 এতে আলোচনা করা রয়েছে, তাই না। লোকসভার কার্যকালের মেয়াদ 5 বছর থেকে বাড়িয়ে 6 বছর করা হয়, অর্থাৎ লোকসভার যে একজন সদস্য নির্বাচিত হচ্ছে তার মেয়াদ কিন্তু আগে 5 বছরই ছিল, অর্থাৎ 1976 সালে আগে 5 বছরই ছিল। তারপর 1976 সালে 42তম সংশোধনীর মাধ্যমে কিন্তু সেটা 6 বছর করা হয়। এরপর 44তম সংশোধনী 1978। দেখো কি বলা আছে, লোকসভার কার্যকালের মেয়াদ 6 বছর থেকে কমিয়ে পূর্বের ন্যায় 5 বছর করা হয়, অর্থাৎ এর আগেরটাতে 43টা আগে 42 নম্বরই বলা হলো যে 5 বছর থেকে বাড়িয়ে 6 বছর করা হলো। আবার ঠিক তেমনি 44টাতে বলা হলো কি 6 বছর থেকে কমিয়ে আবার পূর্বের ন্যায় কিন্তু 5 বছর করা হলো। এখানে কনফিউশন হতে পারে যে কোন পঞ্চবার্ষিকী কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভার কার্যকালের মেয়াদ 5 বছর থেকে 6 বছর করা হলো, তাহলে অ্যান্সার কি হয়ে যাবে 42তম সংশোধনীর মাধ্যমে। এবার যদি বলা হয় কোন সংবিধান সংশোধনীর মাধ্যমে লোকসভার কার্যকালের মেয়াদ 6 বছর থেকে কমিয়ে পূর্বের ন্যায় 5 বছর করা হয়, তাহলে অ্যান্সার হয়ে যাবে অবশ্যই 44তম সংশোধনীর মাধ্যমে, তাই না, যেটা 1978 সালে হয়েছিল। সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকারের পরিবর্তে আইনগত অধিকারে পরিণত করা হলো, যেটা কিনা কততে 300 তে কিন্তু আলোচনা করা আছে, তাই না। দেখো 352তম অনুচ্ছেদ সংশোধনী অনুসারে জরুরি অবস্থা জারি করার সময় সশস্ত্র সেনা নিয়োগ করা যাবে, অর্থাৎ কোথাও যদি জরুরি অবস্থা জারি করা হয় সেখানে কিন্তু অবশ্যই সশস্ত্র সেনাদেরকে নিয়োগ করা যাবে যাতে কেউ আইনের লঙ্ঘন না করে। 47তম সংশোধনী 1984। দেখো ভূমি সংস্কার সম্পর্কিত 14টি আইনকে সংবিধানের 9ম তফসিলে অন্তর্ভুক্ত করা হয়, অর্থাৎ এই যে 47তম সংশোধনী এর মধ্যে পুরোপুরি ভূমি সংস্কার সম্পর্কিত কিন্তু আলোচনা করা রয়েছে বিস্তারিতভাবে। নেক্সট দেখো 52তম সংশোধনী 1985। 10ম তফসিলটি সংযুক্ত হয়েছে যা অবৈধ চোরাচালানের বিরোধী ছিল। 61তমতে দেখো কি আলোচনা করা আছে, যেটা 1989 সালে হয়েছিল। লোকসভা ও বিধানসভার ভোট দাতার বয়স 21 থেকে 18 বছর করা হয়, অর্থাৎ এই যে 1989 সাল তার আগে কিন্তু ভোট দাতা তাদের বয়স কত ছিল 21 বছর ছিল, কিন্তু এই যে 61তম সংশোধনী 1989 সালের পরের থেকে কিন্তু সেই 21 বছরটাকে কমিয়ে কত করা হয় 18 বছর করা হয়েছিল। এরপর 69তম সংশোধনী 1991। দিল্লিকে জাতীয় রাজধানী অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়, অর্থাৎ দিল্লিকে রাজধানী হিসেবে কিন্তু ঘোষণা করা হয়েছিল এই 69তম সংবিধান সংশোধনী 1991 এর মাধ্যমে। 71তম সংশোধনী দেখো 1992। 8ম তফসিলে কোঙ্কনি, মণিপুরি এবং নেপালি ভাষা অন্তর্ভুক্ত করা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে
71তম সংশোধনী 1992 সালে কতগুলি ভাষাকে সংবিধানে যুক্ত করা হয়? তাহলে হবে কি, কোঙ্কনি এটা 1, মণিপুরি 2, নেপালি 3, তাহলে কত? 3টি ভাষাকে যুক্ত করা হয়। যদি প্রশ্ন আসে কোঙ্কনি, মণিপুরি, নেপালি কততম সংবিধান সংশোধনীতে যুক্ত করা হয়? 71তম। কত সালে? 1992 সালে, তাই তো? নেক্সট দেখো 73তম সংশোধনী 1992, পঞ্চায়েতের গঠন, কার্যকাল, ক্ষমতা, নির্বাচন, অর্থ কমিশন গঠন, আসন সংরক্ষণ প্রভৃতি বিষয়গুলি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়। অর্থাৎ পঞ্চায়েত সম্পর্কে বিস্তারিতভাবে কিন্তু আলোচনা করা রয়েছে এই 73তম সংবিধান সংশোধনী, যেটা 1992 সালে হয়েছিল। এটার মধ্যে পুরোপুরি পঞ্চায়েতের গঠন, কার্যকাল, মেয়াদ সমস্ত কিছু সম্পর্কে বিস্তারিত আলোচনা করা রয়েছে। 74তমতে দেখো 1992, পৌরসভা। আগেরটা পঞ্চায়েত ছিল, এখনকারটা পৌরসভা বা 74তমটা পৌরসভার গঠন। এবার যেখানে পঞ্চায়েত এলাকাগুলো হয় সেখানে তোমরা জানো যে পঞ্চায়েত এলাকাগুলোতে হয় কি, এটা হয় যে পার্ট হয়, পার্ট নাম্বার থাকে। আর যেটা পৌরসভা এলাকা সেখানে কি ওয়ার্ড হয়। পঞ্চায়েত এলাকা থেকে যারা নির্বাচিত হয় তাদেরকে পঞ্চায়েত বলে থাকি, তাই না? আর পৌরসভা থেকে যারা হয় তারা কি কাউন্সিলর হয়ে যায়, কাউন্সিলর থাকে, তাই না? এইভাবে কিন্তু এদের মধ্যে কিছু কিছু পার্থক্য রয়েছে। কার্যাবলী, মেয়াদ, ওয়ার্ড কমিটি, তপশিলি জাতি, উপজাতি ও মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা, জেলা পরিকল্পনা কমিটি, মেট্রোপলিটন পরিকল্পনা কমিটি সহ বিভিন্ন বিষয়গুলি কিন্তু এখানে এই 74তম সংবিধান সংশোধনীতে কিন্তু বলা হয়েছে। তোমরা কিন্তু চাইলে এটাকে স্ক্রিনশট করে রাখতে পারো, তাহলে তোমাদের কিন্তু নোটস করতে সুবিধা হবে। আচ্ছা দেখো 80তম সংশোধনী 2000 সাল। এই সংবিধান সংশোধনী আইনের বলে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে আদায়কৃত করের বন্টনের নতুন ব্যবস্থা গ্রহণ করা হয়। এবার এই যে ট্যাক্সিং সিস্টেম অর্থাৎ কর ব্যবস্থা, এই কর ব্যবস্থা কেন্দ্র কত নেবে, রাজ্য কত নেবে, এই যে করের যে বন্টন, এই বন্টন বিস্তারিতভাবে কিন্তু এই 80তম সংবিধান সংশোধনী 2000 সালে যেটা হয়েছিল তার মধ্যে বিস্তারিতভাবে বলা রয়েছে। এরপর 84তম সংশোধনী 2001 দেখো, লোকসভা ও বিধানসভার আসন সংখ্যা 2026 সাল পর্যন্ত অপরিবর্তিত থাকবে। অর্থাৎ 2026 সালের পরে চেঞ্জ করা যেতে পারবে, অসুবিধা নেই, কিন্তু 2026 সালের আগে লোকসভাই বলো আর বিধানসভাই বলো, এটা যা আছে সেটাই থাকবে, এটা বাধ্যতামূলক। 85তম সংশোধনী 2002, সরকারি চাকরিতে তপশিলি জাতি, উপজাতি কর্মচারীদের পদোন্নতির জন্য বিশেষ সংরক্ষণের ব্যবস্থা গৃহীত হয়। আচ্ছা, যারা সরকারি চাকরি করছে, যারা তপশিলি জাতি অর্থাৎ এসসি এসটি তে চাকরি করছে, তাদের পদোন্নতির জন্য, তাদের প্রমোশনের জন্য কিন্তু একটা বিশেষ সংরক্ষণ দেওয়া হয়েছে এই 85তম সংশোধনী 2002 সালেতে, এটা আলোচনা করা রয়েছে। এরপর দেখো 86তম সংশোধনী 2002, 6 থেকে 14 বছরের শিশুদের শিক্ষার অধিকারকে মৌলিক অধিকার হিসেবে কিন্তু স্বীকৃত দেওয়া হয়েছে। এটা কত নম্বর আর্টিকেলে এটা আলোচনা করা হয়েছে অবশ্যই তোমরা এটা কমেন্টে জানাও, ঠিক আছে? কত নম্বর আর্টিকেলে এই 6 থেকে 14 বছরের শিশুদের শিক্ষার অধিকার সম্পর্কে আলোচনা করা আছে অবশ্যই এটা কমেন্টসে কিন্তু তোমরা জানাবে। এটা তোমাদের দ্বিতীয় হোমওয়ার্ক। 92তম সংশোধনী 2003 দেখো, অষ্টম তফসিলে বড়ো, ডোগরি, মৈথিলি ও সাঁওতালি এই 4টি ভাষা যুক্ত করা হয় এবং অষ্টম তফসিলে ভারতীয় স্বীকৃত ভাষার সংখ্যা হয় 22টি। অর্থাৎ এর আগে যে ভাষাগুলো হয়েছিল তারপরের থেকে শেষ ভাষা ছিল বড়ো, ডোগরি, মৈথালি আর সাঁওতালি, এই 4টি ভাষা কিন্তু সংবিধানে যুক্ত করা হয়। এই যুক্ত করার ফলে ভাষার সংখ্যা হয়ে যায় কত? টোটাল 22টি, ঠিক আছে? 95তম সংশোধনী 2010, লোকসভা ও বিধানসভার তপশিলি জাতি উপজাতিদের জন্য সংরক্ষণের বয়সসীমা 60 থেকে 70 বছর করা হয়। আচ্ছা, তপশিলি জাতি উপজাতিদের জন্য তাহলে কি যে বয়সসীমাটা ছিল 60 বছর ছিল, সেটা শুধুমাত্র তাদের জন্য কত করা হলো? 70 বছর করা হলো, লোকসভা ও বিধানসভা দুইয়ের জন্য। 96তম সংশোধনী 2011, এই সংশোধনীতে ওড়িয়া ভাষার নাম পরিবর্তন করে ওড়িয়া করা হয়। ও দর্শনস্য অন্তঃস্থকার থেকে ও ডরস্য অন্তঃস্থকার ওড়িয়া করা হয়, ঠিক আছে? দেখো 97তম সংশোধনী 2012, পার্ট এর সংযোজন হয়েছে,
সেখানে সমবায় সমিতি স্থাপন সম্পর্কে বলা হয়েছে। এটা পার্ট 9, ঠিক আছে। 100তম সংশোধনী 2015, ভারত ও বাংলাদেশের মধ্যে জমির সীমানা চুক্তি। এটা অরিজিনালি হয়েছিল 74তম 1974, তাই না? সেই সময় ইন্দিরা গান্ধী ছিল, আর শেখ মুজিবুরের সময় হয়েছিল বাংলাদেশের সঙ্গে যে চুক্তি, সেটার কথা এখানে বলা আছে, ভারত ও বাংলাদেশের মধ্যে যে জমির সীমানা সেটা। নেক্সট দেখো 101তম সংশোধনী 2016, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটার মধ্যে আলোচনা করা আছে জিএসটি সম্পর্কে। জিএসটি এর সূচনা হয়েছিল এখানে। এরপর 102তম সংশোধনী 2018। আর এই যে 100 থেকে, হ্যাঁ, এই 100 থেকে এগুলো কিন্তু সবগুলো লেটেস্ট, কারণ দেখো 2015 সাল, অর্থাৎ বর্তমান যে সরকার রয়েছে বিজেপি সরকার, তার আমলেই কিন্তু এগুলো হয়েছে। তো এই জন্য এগুলো লেটেস্ট সবগুলো, অবশ্যই এটাকে আরো বেশি গুরুত্ব দিয়ে পড়বে। তাহলে 101তম মধ্যে কি বললাম আমরা? জিএসটি কিন্তু সূচনা হয়েছিল। 102তম সংবিধান 2018 কি বলা রয়েছে? অন্যান্য অনগ্রসর শ্রেণীর কল্যাণের উদ্দেশ্যে গঠিত জাতীয় কমিশন সাংবিধানিক মর্যাদা প্রদান, অর্থাৎ জাতীয় কমিশনকে সংবিধানে মর্যাদা প্রদান করা হয়। অন্যান্য যে কোনো উদ্দেশ্যে, অর্থাৎ জাতীয় কমিশন করা হয়েছে কাদের? অনগ্রসর শ্রেণী কল্যাণের উদ্দেশ্যে, ঠিক আছে, তাদেরকে কিন্তু সংবিধান মর্যাদা প্রদান করেছে। 103তম সংশোধনী 2019 দেখো কি বলেছে? আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য রাজ্যের চাকুরিতে ও সরকারি স্কুলে ভর্তির ক্ষেত্রে 1% আসন সংরক্ষণের ব্যবস্থা করা, ঠিক আছে, যারা আর্থিকভাবে পিছিয়ে পড়েছে তাদের জন্য, ঠিক আছে, 1% আসন সংরক্ষণের ব্যবস্থা কিন্তু করার কথা বলা রয়েছে। নেক্সট দেখো 104তম সংশোধনী 2020, লোকসভা ও বিধানসভা তপশিলি জাতি উপজাতিদের জন্য সংরক্ষণের বয়সসীমা 70 থেকে 80 বছর করা হয়, এবং এই সংশোধনীতে অ্যাংলো ইন্ডিয়ান প্রতিনিধি সংরক্ষণ সম্প্রসারিত করা হয়নি। আচ্ছা, এখানে এসসি এসটি তে 70 থেকে 80 করা হয়, কিন্তু অ্যাংলো ইন্ডিয়াদের কথা কিন্তু এখানে কোনো রকম সম্প্রসারণ করা হয়নি, এটা বলা রয়েছে। এরপর 105তম সংশোধনী 2021, সামাজিক ও শিক্ষাগতভাবে অনগ্রসর শ্রেণী এসসি-বিসি স্বীকৃত দেওয়ার ক্ষমতা রাজ্য সরকারগুলিকে ফিরিয়ে দিয়েছে, ঠিক আছে, যারা সামাজিক ও শিক্ষাগতভাবে অনগ্রসর, যারা পিছিয়ে পড়া শ্রেণী তাদেরকে। এবার এটাই এখন পর্যন্ত 106তম সংশোধনী 2023, এরপরে আর কোন রকম সংশোধনী ডিটেলস সেভাবে প্রকাশিত হয়নি। নারী শক্তি বন্ধন আইন নামে পরিচিত এই সংশোধনীর মাধ্যমে লোকসভা, রাজ্য বিধানসভা এবং দিল্লির এনসিটিএ মহিলাদের 1/3 সংরক্ষণ দেওয়া হয়েছে, অর্থাৎ মহিলাদেরকেও 1/3 কিন্তু সংরক্ষণের ব্যবস্থা এই 106তম সংশোধনী 2023 বলা রয়েছে। এটা মেইনলি কি নারী শক্তি বন্ধন আইন নামে কিন্তু পরিচিত। এই যে 106তম সংশোধনী আইন, এটা কিন্তু নারী শক্তি বন্ধন আইন নামে পরিচিত, ঠিক আছে। এই সংশোধনীটি মহিলাদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়ানোর জন্য করা হয়েছে। এই যে 106তম সংশোধনী 2023, এটা যাতে মহিলারাও যাতে পুরুষদের মতন সমানভাবে রাজনীতিতে অংশগ্রহণ করে, সেই জন্য কিন্তু এই 106তম সংবিধান সংশোধনী 2023টা জারি করা হয়েছে বা সংশোধন করা হয়েছে। তো আজকে এই পর্যন্তই। তোমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবে। এখান থেকে কিন্তু এসএসসি জিডির যে প্রচুর প্রশ্ন হয় পলিটি, তো অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবে। আর তোমাদের বন্ধু বান্ধব যারা এসএসসি জিডি প্রিপারেশন নিচ্ছে তার কাছে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে আগামী নতুন কোনো ভিডিওতে।